আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস মনে হয় প্যারেন্টসের কর্তব্য কি আসলে 0 থেকে 12-তে আপনি চেষ্টা করতে পারেন সবার আগে আমি যেটা বলছিলাম যে বেস্ট প্র্যাকটিসেস গুলো দেখানো। হ্যাঁ, যেমন আমি যদি বলি সব বাবা মা চায় আমার ছেলে জিনিয়াস হবে পড়াশোনায় প্রচন্ড রকম ফাস্ট হবে, কিন্তু তার আগে যদি একটাবার যদি চিন্তা করতো যে আমরা জিনিয়াস উইথ হার্টস, মূল্যবোধের জায়গাটা যদি আমার আমার কাজ হচ্ছে মূল্যবোধের জায়গাটা ধরিয়ে দেওয়া। একটা যেটা হতে পারে সেটা হতে পারে হচ্ছে গিয়ে একজন সব বাবা মা নিশ্চয়ই একটা কমন জিনিসটা আমার সন্তান বড় হয়ে মানুষ হবে, কিন্তু মানুষ কিভাবে হয়, মানুষের আসলে গুণাবলী কি, মানুষের গুণাবলী হয়তো সবগুলো সারাংশ করলে হয়তো 20 থেকে 25টা কোয়ালিটি আসতে পারে। সো বাবা মার একটা কাজ হতে পারে তাকে এইজ ওয়াইজ বয়স ভিত্তিক মূল্যবোধ বা মানুষ হওয়ার সংজ্ঞাগুলোকে ছোট ছোট করে ধরিয়ে দেওয়া, ছোট ছোট সুন্দর গুলোকে পরিচয় করিয়ে দেওয়া। সব প্যারেন্টস যে পারবে এবং সব যে সাকসেসফুল হবে একদমই, হ্যালো, সব যে একদম সাকসেসফুল হবে একদমই না। আপনি চেষ্টা করতে পারেন পরিচয় করিয়ে দেওয়ার জন্য, যদি পরিচয় করিয়ে দিতে পারেন তাহলে এটা আপনার বিগেস্ট সাকসেস হতে পারে। এবং তারপর ওইটা ধারণ করতে পারছে কিনা সম্পূর্ণ ওর ব্যাপার, এবং ওর শিক্ষাটা আসলে ও ধারণ করে সে তার লাইফে প্রয়োগ করতে পারছে কিনা তার ব্যাপার। স্মার্টফোন নাই, কিন্তু আমার ডিভাইস আছে। সো এটা এডুকেশনাল পারপাস এবং আমার এন্টারটেইনমেন্ট বা গেমিং এর জন্য লিমিটেড আছে, কিন্তু ইউসেজও করতে পারি, কিন্তু লিমিটেড। সো আমার স্ক্রিন টাইম যদি এডুকেশন এবং এন্টারটেইনমেন্ট যদি অ্যাড করা হয় তাহলে টোটাল 2 আওয়ার্সের মতো থাকে। এডুকেশন এবং এন্টারটেইনমেন্ট সহ স্মার্টফোনের ডিভাইসে স্মার্ট ডিভাইসে আমার তো মনে হয় আমার অফুরন্ত সময়, হ্যাঁ আমার সবসময় মনে হয় অফুরন্ত সময়, কারণ আমি এই জিনিসগুলো ভালোবেসে করি। যদি আমার কাছে মনে হয় বার্ডেন বা কোনো কিছু মানে জোর করে করতে হতো তাহলে মনে হতো আমার সময় নেই। যখন আমি এগুলো ভালোবেসে করি তখন না আমার মধ্যে একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করে, এক্সাইটমেন্টটাই আমাকে আসলে সময় বের করে দেয়। সো যেমন আমি যদি ওর জন্য ক্রিয়েটিভ কিছু করতে চাই, আমার কাছে মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইম্প্যাক্টফুল কিছু করা। সো ইম্প্যাক্টফুল কিছু করার মধ্যে যে আনন্দটা না, সেটা আনন্দটা অদ্ভুত। যদি কারো প্রতি মানে আমি এমন একটা কাজ করছি যেই কাজটা কোনো না কোনো মানুষের উপকারে আসছে, সেটার মধ্যে যে অদ্ভুত রকমের আনন্দ, তখন আর ক্লান্তিও আসে না, সময় নিয়ে আসলে চিন্তা করতে হয় না। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আমরা প্রথম দিকে কাভার সং করার চেষ্টা করতাম, পরের দিকে মনে হলো কাভার সং এর পাশাপাশি একটা অ্যামেজিং পোটেনশিয়ালিটি আছে, সেটা হচ্ছে কি বাচ্চাদের জন্য ছড়া গান হয় না। তো আমরা যেটা করলাম যে আমার কাছে মনে হলো ওর গানের প্রতি আগ্রহ আছে, বাংলাদেশের ছড়া গান নিয়ে খুব একটা কাজ করা হয় না, আরো কেমন হয় যদি এডুকেশনাল রিলেটেড ছড়া গান করি। সো আমরা না একটা ছড়া গান বানানোর চেষ্টা করলাম, কম্পোজ করলাম, ও গাইলো, এবং পরবর্তীতে যেটা দেখলাম এটা মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে পৌঁছে গেল, এবং খুব অল্প সময়ের মধ্যে ওর কিছু ছড়া গান 12-13 মিলিয়ন মানুষের কাছে পৌঁছে গেছে। এবং আরো বেশি ইম্প্যাক্টফুল মনে হয়েছিল যখন দেখলাম বিভিন্ন স্কুলে, প্রাইমারি স্কুলে ওই গানটা বাজিয়ে শেখানো হচ্ছে। মানে এটা যে কি লেভেলের ইম্প্যাক্টফুল জব এবং আপনাকে কি ধরনের মানসিক শান্তি দেয় এটা বলে বোঝানো যাবে না। তো ওই মানসিক শান্তিটা যখন পাওয়া যায় তখন না এই কাজগুলো কোনোটাই আলাদা করে সময় বের করতে হয় না, মন থেকে চলে আসে এবং হয়ে যায়। আপনি তাকে কিভাবে সময়টা দিবেন এবং ভাইকে বলুন যে স্পেশালি আমরা অনেক সময় বাচ্চাদের জিনিস নিয়ে রেখে দিই। শব্দটা প্যারেন্টসদের কাছে ব্যাখ্যা করাটা খুব ইম্পর্টেন্ট। আমি কতটুকু খুশি থাকবো, আমি খুশি কিনা, অবজেক্টিভ কেয়ার রাখা, Exactly. আমার অবজেক্টিভটা কি। বাট আমি 3টা ইন্টারেস্টিং ফ্যাক্ট শেয়ার করতে পারি যেটা কাজে আসতে পারে। নাম্বার 1, আমার কাছে যেটা মনে হয় প্যারেন্টস হিসেবে আপনি বাচ্চার ইমোশনস নিয়ে কাজ করতে পারেন। ইমোশনাল ইন্টেলিজেন্স বলে একটা ব্যাপার আছে। সেই ইমোশনাল ইন্টেলিজেন্স ব্যাপারটা কি জানেন? মানুষের অনুভূতিকে কন্ট্রোল করা। অনেক সময় আমরা অনুভূতি কন্ট্রোল করতে পারি না বলেই অনেক বড় বড় জায়গায় হেরে যাই, এবং ভবিষ্যতে এটা এখন পুরো ওয়ার্ল্ডে এমন একটা টপিক ইমোশনাল ইন্টেলিজেন্স, যে আপনি ওর খারাপ লাগছে কিন্তু আপনি জোর করছেন একটা বিষয়, ওই মোমেন্ট আপনি বুঝেন ব্যাপারটা আসলে ওর খারাপ লাগছে। এই ইমোশনস বোঝার ব্যাপারটা হয়তো আমার অ্যাচিভমেন্টের জন্য ইমোশনসকে তোয়াক্কা করি, এই ইমোশনসটাকে বোঝা একটা টপিক হতে পারে। দ্বিতীয় টপিক হতে পারে, চমৎকার একটা জিনিস হতে পারে বিগ পিকচার বোঝানো। বিগ পিকচার কি, যে আমি আপনাকে একটু আগে বুঝালাম যে একটা বাচ্চা ছবি আঁকার প্রতি আগ্রহ আছে, তো ছবি আঁকা রিলেটেড টপ সবকিছু আপনি ওকে অফার করা শুরু করেন। যে জানো ছবি আঁকার জন্য যত রকমের পেন্সিল আছে, এটা হচ্ছে মানে তুমি চাইলে ম্যাচের কাঠি দিয়েও ছবি আঁকতে পারো, ওয়ার্ল্ডের অনেক অনেক আর্টিস্ট ম্যাচের কাঠি দিয়েও আঁকে, আবার $300-400 পেন্সিল দিয়েও আঁকে।
লিওনার্দো ভিঞ্চিকেও তোমার চিনতে হবে, আবার চিনতে হবে হচ্ছে লোকাল আর্টিস্টকেও তোমার চিনতে হবে। তাহলে হবে কি, আপনি না পুরো হোল ইকোসিস্টেম ওকে দেখাচ্ছেন। ও দেখালে না প্রবলেমটাকে অন্যভাবে ভাবা চিন্তা করবে, ভাবতে চেষ্টা করবে। আমাদের হয় কি, একটা মজার একটা উদাহরণ দিতে পারি। আমরা ধরুন একটা হাতি পড়াচ্ছি, হাতি পড়ানোর জন্য সাজেশনে, হাতি পড়ানোর জন্য আমরা কি করলাম, হাতির দু পা আমরা পড়ালাম না, লেজ পড়ালাম না, সুরটা শুধু পড়ালাম। তাহলে ওর হাতি সম্পর্কে একটা ওর ধারণা থাকবে, হাতি একটা দুপাওয়ালা সুরওয়ালা একটা জন্তু। ও কোনোদিনও হাতি কল্পনাই করতে পারবে না। কিন্তু জিনিসটা যদি উল্টা করেন, আগে হাতিটা দেখান, মানে বিগ পিকচারটা দেখান, তারপর ওকে পড়ান। সময় সীমাবদ্ধতার কারণে যদি সাজেশনের জন্য যে কিছু বাদ দিতে হয় বাদ দিয়ে দেন, কিন্তু বিগ পিকচারটা দেখান। আর থার্ড বাট নট দ্য লিস্ট, একটা জিনিস শেখাতে পারেন যে পৃথিবীতে আসলে ও কেন এসছে, যে কেন এসছে, আমরা কেন এসছি, আমরা এক্স্যাক্টলি পারপাসটা কি, লাইফের পারপাসটা কি। লাইফের পারপাস জিপিএ 5 পাওয়া না, লাইফের পারপাস স্কুলে গিয়ে ফার্স্ট হওয়া না। লাইফের পারপাস হচ্ছে ডু সামথিং ইম্প্যাক্টফুল, যেটা মানুষের জীবনে ভ্যালু অ্যাড করতে পারে, নিজের সম্পূর্ণ সবসময় নিজের স্বার্থের কথা না চিন্তা করে অন্যকে ভ্যালু অ্যাড করা যায়, অন্যের উপকার করা যায়। সেই কারণে আমরা এসেছি, যে সারাক্ষণ গিয়ে একটা স্ট্রাকচারের মধ্যে স্কুল পাস করে, ভার্সিটি করে, ভার্সিটি থেকে পিএইচডি করে চাকরি করতে হবে, এটাই পারপাস না। এটা একটা স্ট্রাকচার। সব সাকসেসফুল মানুষরা এই পথ দিয়ে গেছে বলেই এটাই যে স্ট্রাকচার হতে হবে তা নাও হতে পারে। থ্যাংক ইউ ভাইয়া। আমার তোমার প্রতি প্রশ্ন, বাবা মার কোন জিনিসগুলো তোমার সবচেয়ে ভালো লাগে? এটা বাচ্চাদের জন্য করছি, কারণ হচ্ছে বাবা মার কোন জিনিসগুলো ভালো লাগে সবচাইতে, সেটাও আসলে আমাদের নিজেদেরই জানতে হবে। বলো তুমি। Okay, so first of all, বাবা থেকে শুরু করি। সো একটা জিনিস ভালো লাগে যে অনেক ডিসিপ্লিন, বাবা অনেক ডিসিপ্লিন এবং অনেক হাম্বল। আই থিঙ্ক যে অনেক হাম্বল। সো এটা অনেক ভালো কোয়ালিটি, যেটা আমি শেখার এখনো হয়তো অ্যাচিভ করিনি, কিন্তু শেখার চেষ্টা করছি। বাট তারপর আমার মারও অনেক গুণ আছে, যেরকম অনেক হার্ড ওয়ার্কিং আমার মা। তারপর অনেক কিছু অ্যানালাইজ করতে, বোঝার চেষ্টা করে। তো এটা আমার ভালো লাগে, যে থিঙ্কিং প্রসেসটা খুবই ভালো, যে ছোট কাজও যে কত বড় হতে পারে এটা বোঝা যায়। এই দুইটা জিনিস বোথ অফ দ্যাম আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ, এবং থ্যাংক ইউ আপনাদের দুজনকেই, থ্যাংক ইউ আপনাদেরকে। এবং তোমাদের কোনো প্রশ্ন আছে? প্রশ্ন করতে চাও? আচ্ছা, তাহলে আমাদের প্রশ্ন না থাকলে আমরা আমাদের সেশনটা শেষ করছি। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের কিসের মেলায় এসেছেন, এবং আপনাদেরকে আমাদের কিছু আমাদের ওর জন্য কিছু গিফট আছে, এবং আমরা এরপরে আমাদের সেশনটা শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।